যেভাবে সাজিয়েছিলাম সেভাবে আর আমার আলোচনা এখন করা সম্ভব হবে না, কেননা আমাদের বিশেষ অতিথি ডক্টর অধ্যাপক মোস্তাক সাহেব যেভাবে আলোচনা করে আলোচনাটা একটু ভিন্ন খাতে মোড় দিয়েছেন এবং পুরো চিন্তাটাই ওনার নিজের। উনি যেহেতু একজন গবেষক, উনি যেহেতু একজন শিক্ষক, এবং এটা পিআইবি আমি মনে করি অপরিকল্পিতভাবে হলেও একটা চমৎকার সুযোগ পেয়েছে যে এই ধরনের একটা চিন্তাকে আমরা জানলাম, গুছিয়ে উনি যেভাবে বলেছেন এটার পক্ষে বিপক্ষে ইত্যাদি মতামত পরে হবে। ঠিক একই ধরনের যদি অন্য কোনো অ্যান্টিথিসিস থেকে থাকে একই বিষয়ের উপরে, আমি পিআইবিকে অনুরোধ করব এরকম যেন তারা আয়োজন করেন, এবং মাননীয় মহাসচিবকে অনুরোধ করব যে আমাদের মতো লোকজন, আমরা যারা মেঠোকর্মী রাজনীতিতে থাকি, আমরা অতটা তো গবেষণা করি না বা অতটা আমরা লেখাপড়াও করার সময় সুযোগও পাই না, আমরাও ধরেন এরকম নানান রকম মতের যে একটা বুদ্ধিভিত্তিক করছি না। আমি আশা করি যে উপস্থিত বিদগ্ধ শ্রোতারাও সম্ভবত এভাবেই মতামতটা গ্রহণ করেছেন। আমরা যদি নির্জোট পররাষ্ট্রনীতির কথা বলি অনেক বড় হবে আলোচনা, বাট এই সময় তো এখন নাই। কিন্তু একটা জিনিস আমাদের খুব পরিষ্কারভাবে বুঝতে হবে, এই মুহূর্তে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের যে সরকার চলছে তাকে আমদানির উৎস হিসাবে প্রধানত নির্ভর করতে হচ্ছে চীন এবং ভারতের উপরে। আমাদের দেশকে, আমাদের সরকারকে যদি আমাদের জ্বালানি নিরাপত্তা এবং বিদ্যুৎ নিরাপত্তার কথা আমরা চিন্তা করি, সেক্ষেত্রে বিলিয়ন ডলারের রাশিয়ান ঋণের উপরে নির্ভর করে আমাদেরকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের উপরে নির্ভর করে চলতে হচ্ছে আমাদের কি বলে এনার্জি সেফটি সিকিউরিটি নেটওয়ার্কটা। এই কম্পোনেন্টগুলি কিন্তু আমাদের ইচ্ছা নিরপেক্ষভাবেই আমাদের সরকারকে এটার উপরে দাঁড়িয়ে এই মুহূর্তে রাষ্ট্র, সমাজ, রাজনীতি, অর্থনীতিকে পরিচালনা করতে হচ্ছে। এছাড়া ধরেন ডোনারদের মধ্যে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, জাইকা তাকে কি ধরনের কূটনীতি অবলম্বন করতে পারে, খুব সংগত কারণেই তাকে একটা এই সকল শক্তিকে সমন্বয় করতে পারে। এটাকে নির্জোট বলবেন নাকি কি বলবেন এটা আমি জানি না, এটা আপনাদের ব্যাপার, এটা আপনারা যাবেন। আমদানির উৎস চীন, ভারত, রপ্তানির ডেস্টিনেশন ইউরোপ, আমেরিকা, এবং আমার রেমিটেন্সের উৎস হচ্ছে মধ্যপ্রাচ্য, এবং আমার বিদ্যুৎ এবং জ্বালানির ক্ষেত্রে সবচেয়ে বেশি নিরাপত্তা হচ্ছে যেখান থেকে আমি জ্বালানি আমদানি করি, মধ্যপ্রাচ্য, বিশেষ করে কাতার। অন্যদিকে হচ্ছে আপনার রাশিয়ার বিলিয়ন ডলারের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট। আমাকে এমন একটা নীতি বের করতে হবে এই সমস্ত কম্পোনেন্টকে আমি যাতে অ্যাসেম্বল করতে পারি। এখন যখনই কোনো কথা আমাকে এই অ্যাসেম্বল করার পথে বাধা দিবে, এমন কোনো কথা যে কথা বলতে গেলে পরে আমাকে বাদ দিতে হবে, চীনের আমদানি করা যাবে না, আমাকে বাদ দিতে হবে, না 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 ভারত তো এটা বিরাট ব্যাপার, সমস্যা, না 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 আমেরিকাতে রপ্তানি করা যাবে না, অথবা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আওয়ামী লীগ করেছে, সেটা বাদ দিয়ে দিতে হবে। এই ধরনের বিষয়ের মধ্যে যখনই আমরা করবো তখনই আমাদের বর্তমান সরকারকে একটু চিন্তিত হতে হবে, এবং আমাদেরকে নীতি নির্ধারণ করার ক্ষেত্রে এই কম্পোনেন্টগুলিকে অ্যাসেম্বল করতেই আমরা বাধ্য। এবং সম্ভবত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1975-এর আগের বাংলাদেশের পররাষ্ট্রনীতি, কূটনীতি, অর্থনীতি এবং একদলীয় শাসন ব্যবস্থার কাঠামো থেকে বেরিয়ে বহুদলীয় শাসন ব্যবস্থা, পশ্চিমমুখী অর্থনীতি, আন্তর্জাতিক দাতা সংস্থার কাছে গ্রহণযোগ্যতা, মুসলিম বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা, এবং সর্বশেষ বৃহৎ প্রতিবেশী ভারতকে সাথে নিয়ে সার্ক গঠন করা, দ্বিপাক্ষিক সমস্যাটাকে একটা আঞ্চলিক বহুপাক্ষিক সমস্যার মধ্যে রূপান্তরিত করা, এই সবটা মিলিয়ে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং এই কাজটা উনি করতে পেরেছেন কি কারণে, কিভাবে? তার জন্য যে স্বাধীনতা সক্রিয়তা দরকার, যেটা আবু রুশ সাহেব খুব ভালোই বলেছেন, এক ব্রিগেড থেকে ডিভিশন থেকে 5th ডিভিশন নিয়ে গিয়েছেন, এবং এই সমস্ত নতুন নতুন মৃত্যুদের কাছ থেকে সহযোগিতা নিয়ে খাদ্যের সম্পর্ক অর্জন করেছেন, রেমিটেন্সের বাজার তৈরি করেছেন, তারপরে রপ্তানির জন্য দক্ষিণ কোরিয়ার সঙ্গে কথাবার্তা বলে গার্মেন্টসের এরকম একটা নতুন সম্ভাবনার বীজ বপন করেছেন। এভাবেই কিন্তু এই মুহূর্তে আমার যে ইনএভিটেবল কম্পোনেন্টগুলিকে আমি কন্টেইন করে আমি যে পরিস্থিতি করতে চাচ্ছি, তার কিন্তু উৎসটা এভাবেই কিন্তু শহীদ জিয়াউর রহমান করেছেন। এ কারণেই কিন্তু একদিকে যেমন এই কাজটা করার জন্য সক্রিয়তা দরকার পড়েছে, সেজন্য তিনি যেমন বীরের মতো কথা বলেছেন, হেলিকপ্টারে করে গিয়ে হোয়াইট হাউসে গিয়ে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের মতো একটা দেশকে
আলাদাভাবে তুলে ধরেছেন, অপরদিকে কিন্তু এই সকল শক্তিগুলিকে সাথে নিয়ে কাজ করেছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টিকে বৃহৎ প্রতিবেশীর সঙ্গে আমাদের ডিল করতে হয় বা আমরা করতে বাধ্য থাকি, সেটাকে উনি দ্বিপাক্ষিক সমস্যার তর্ক বিতর্ক অথবা শত্রু মিত্রের আলোচনার যে বাইনারি কাঠামো, সেখান থেকে উনি সার্কের কাঠামোর মধ্যে নিয়ে গিয়েছেন। কথা বলতে গেলে কিন্তু আমাদের এই সবগুলিকে নিয়ে একবারে কথা বলতে হবে। এ কারণেই আমি অধ্যাপক মোস্তাক খানের কথাটাকে একটু রেখে দিলাম, যে এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য আরো যে সমস্ত কথাবার্তাগুলি সবগুলি শোনার পরে বোধহয় মন্তব্য করাটা ভালো হবে। কারণ আমাদেরকে তো দেশ চালাতে হবে, আমাদের এই দেশের রেমিটেন্স আরো বাড়াতে হবে, আমাদের দেশের জ্বালানি এখন আমদানি করতে হয়, মাটির নিচে যেগুলি আছে জ্বালানি সেগুলিকে আমাকে উত্তোলন করতে হবে, আমাকে বিদ্যুতের সেফটি নেটওয়ার্ক করতে হবে, আমাকে প্রয়োজন হলে পরে নেপাল থেকে হাইড্রো পাওয়ার আনতে হবে, ভুটান থেকে হাইড্রো পাওয়ার আনতে হবে, ভারতের মধ্য থেকে আনতে হবে। ভারতের মতো উদীয়মান শক্তি তার যদি কোনো সমস্যা থেকে থাকে, আমার টার্মস অ্যান্ড কন্ডিশনে তার সমস্যার সমাধান করতে আমি প্রস্তুত, কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনটা আমার ইন্টারেস্টটা কনফার্ম করতে হবে। সো নাথিং নেগেটিভিটি, উই আর ইনক্লুসিভ, এবং সেভাবে কথা বলি। এটা একটা পার্ট। আরেকটা পার্টে এই স্বাধীনভাবে কথা বলার জন্যই আমার স্বাধীনতার সক্রিয়তাটা কি তা অবশ্যই জানতে হবে। একটা নির্জোট এবং সকলকে নিয়ে এবং বহু বিপরীতমুখী শক্তিকেও যদি আমি একসঙ্গে ধরে রাখতে চাই, তাহলে আমার যে একটা শক্তিশালী মঞ্চ তৈরি করার ক্ষমতা লাগবে, সেই ক্ষমতার জন্য তো তাহলে আমার একটা স্বাধীন সক্রিয়তা লাগবে। এবং সে কারণে আমাকে জানতে হবে 56,000 বর্গমাইলের বাংলাদেশের যে বাঙালি আর 56,000 বর্গমাইলের বাংলাদেশের বাইরের যে বাঙালি, দুই বাঙালির নিশ্চয়ই কোনো পার্থক্য আছে। বাংলাদেশের কোনো বাঙালিকে কলকাতার কোনো বুদ্ধিজীবীর কাছ থেকে আমি বাঙালি কি বাঙালি না বা কতটা খাঁটি, এই সার্টিফিকেট তো আমার কলকাতায় গিয়ে নিতে হবে না। অথবা কেউ যদি এসে আমাকে দাবি করেন যে তুমি মুসলমান কি মুসলমান না, শহীদ জিয়াউর রহমান মুসলমান কি মুসলমান না, এই সার্টিফিকেট পিন্ডির মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে নিতে হবে অথবা করাচির জামে ইমাম সাহেবের কাছ থেকে নিতে হবে। নো। সো বাঙালিত্বের জন্য আমার যেমন কলকাতার সার্টিফিকেট নিতে হয় না, আমাকে মুসলমানিত্বের জন্য কিন্তু পিন্ডি করাচির কোনো সার্টিফিকেট আমার দরকার পড়ে না। এটাই হলো বাংলাদেশ। এই স্বকীয়তা যখনই চিন্তার মধ্যে আসে, তখনই কিন্তু আমি বুঝি যে আমার স্বকীয়তা কতটুকু এবং আমার স্বকীয়তায় কে কে সম্মান করে মর্যাদা দেয়, এবং আমার এই স্বকীয়তা বজায় রাখার জন্য কোন কোন শক্তির সঙ্গে আমি সম্মিলিতভাবে থাকতে বাধ্য। এখানেই কিন্তু আমার নিজের স্বার্থ ভিত্তিক একটা বৃহত্তর ঐক্যের দ্বার সবসময় উন্মুক্ত থাকে। শহীদ জিয়াউর রহমান কিন্তু তাই করেছেন, এবং করেছেন বলেই কিন্তু সঞ্জীব রেড্ডি ভারতের প্রেসিডেন্ট, তাকে যখন ভারতের প্রেসিডেন্ট হাউসে যখন সম্বর্ধনা দেয়, সম্ভবত 1977 বা 78 সালে, তখন কিন্তু তিনি নিজে তাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষক হিসাবে ভারতের রাষ্ট্রপতি কিন্তু বক্তৃতায় লিখিতভাবে বলছেন, যা নিয়ে এখনো পরবর্তীকালে অনেকেই অনেক কথাবার্তা বলার চেষ্টা করেছেন। এই নীতিমালাগুলি অবলম্বন করেছেন বলেই কিন্তু ভারতের রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে এই কথাগুলি বলেছেন। এবং 75-এর পূর্ববর্তী শাসন থেকে পরবর্তী শাসনের মধ্যে এমন কোন অবস্থান জিয়াউর রহমান সাহেব নেন নাই যেটা নিলে পরে ভারতের রাষ্ট্রপ্রধান তাকে সম্মান করবেন না অথবা তাকে মুক্তিযুদ্ধের ঘোষক বলবেন না, তা কিন্তু নেন নাই। তিনি এমন অবস্থান নিয়েছেন যে ভারতের রাষ্ট্রপতি তাকে কিন্তু এই স্বীকৃতি দিচ্ছে, যা আওয়ামী লীগের বলয় এবং বুদ্ধিজীবীরা এখনো দিতে চাচ্ছে না। এবং স্বাভাবিকভাবেই ভারত কি করে জানি না, বাট আওয়ামী লীগ তো দাবি করতে চায় তারা হচ্ছে ভারতের পৃষ্ঠপোষক রাজনৈতিক দল। অতএব নির্জোট এবং স্বাধীন পররাষ্ট্রনীতি শহীদ জিয়াউর রহমানের যখন নিয়ে আমরা কথা বলবো, তখন আমাদেরকে এই বিষয়গুলি সমস্ত ঘটনাগুলিকে একসঙ্গে টেবিলে রাখতে হবে। এবং অবশ্যই আমরা বাংলাদেশি, অবশ্যই আমরা বাঙালি, এবং অবশ্যই এখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, এবং সে কারণে এখানকার সংস্কৃতিটাও পরিমাণ ফার্সি শব্দ পাওয়া যাবে। আমাদের বাংলা ভাষার মধ্যে যে পরিমাণ উর্দু ভাষা পাওয়া যাবে, উর্দু শব্দ পাওয়া যাবে, পশ্চিমবাংলার বাংলায় যারা কথা বলেন সেখানে কিন্তু একটু কম কম পাবেন। অথবা দেবনাগরীর যে প্রভাবটা সেখানে আছে, আমাদের এখানে কিন্তু দেবনাগরীর প্রভাবটা কমই থাকবে। ইতিহাস তাই বলে। ইতিহাস কিন্তু তাহলে হয়তো ব্যাপারটা অন্যরকম হয়ে যেত। আবার যখন 47 সনে যখন ভারত পাকিস্তান বিভক্ত হলো, ভারত যখন পার্লামেন্টে বসলো, সেখানে যখন ভাষার প্রশ্নে আসলো, সামান্য কয়েকটা ভোটে কিন্তু হেরে গেল উর্দু।
কিন্তু সেদিন কিন্তু ভারতের পার্লামেন্টে উর্দু ভারতের প্রধান ভাষায় পরিণত হতে পারত। অবশ্য তা হলেও যে আপনার দক্ষিণ ভারতে যে সংগ্রামটা হতো না তা কিন্তু না। দক্ষিণ ভারতে যে হিন্দির বিরুদ্ধে যে যুদ্ধ করতে গিয়ে সেখানে যে শহীদ হলো ভাষা আন্দোলন করতে গিয়ে, ওটা হিন্দি করতে গিয়ে যেমন শহীদ হলো, যদি সেদিন পার্লামেন্টে উর্দু নিত তাহলে কিন্তু দক্ষিণ ভারতে শহীদ হতো। কিন্তু ভারতের এই ধর্মীয় বয়ানটা কিন্তু তখন আবার ভিন্ন খাতে দিতে হতো। যাই হোক, আমি ওই বিতর্কে যাবো না। আমার মোটা মোটা দাগে আমার বক্তব্যগুলির কয়েকটা কি পয়েন্ট আমি শুধুমাত্র আপনাদের সামনে স্পষ্ট করে রাখতে চাই। সেটি হচ্ছে এই যে আমাদের দলের শহীদ রাষ্ট্রপতি, প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্জট এবং স্বাধীন পররাষ্ট্রনীতির মূল ভিত্তিগুলি কিন্তু প্রতিফলিত হয়েছে এভাবে। কোথাও কোনো শত্রু তৈরি হয় নাই, সর্বত্রই মিত্র তৈরি হয়েছে। এমনকি ভারতের রাষ্ট্রপতির কাছ থেকেও প্রশংসা আদায় করে দ্বিপাক্ষিক সমস্ত সমস্যাকে সার্কের মতো বহুপাক্ষিকতায় তিনি নিয়ে গিয়েছেন। এই মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে, আমাদের সরকার, তারেক রহমানের সরকারের কাছে শহীদ জিয়াউর রহমানের সার্কের নীতি এবং তার বহুপক্ষীয় স্বার্থের ভিত্তিতে এগিয়ে চলা যে নির্জোট রাজনীতি, সেটাই আমাদের কাছে প্রধান নীতি। এবং তার জন্য যে স্বকীয়তা দরকার, স্বাধীনতা দরকার, সেই স্বকীয়তা, স্বাধীনতা এবং এর জন্য যে নীতিগত যে শক্তি দরকার, তা সর্বশেষ আমরা গ্রহণ করেছি জুলাইয়ের অভ্যুত্থান থেকে। ধন্যবাদ সবাইকে।